নমস্কার। কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে সকল রাজ্যবাসী, বিজ্ঞাপনদাতা এবং সবাইকে আন্তরিক প্রীতি, ভালোবাসা এবং শুভেচ্ছা। শুরু করছে এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। বিহারের রাজনীতি ফের উত্তপ্ত আসন রফার অঙ্কে। ভোটের আগে যেমন জোটবদ্ধ হচ্ছে রাজনৈতিক দলগুলো, তেমনি জোটের ভেতরেই শুরু হয়েছে অন্তর্দ্বন্দ্ব। এনডিএ থেকে মহাজোট দুই শিবিরেই এখন জোট সঙ্গীদের দাবি দেওয়ার চাপে নাজেহাল। কে কত আসনে লড়বে, কে ছাড় দেবে আর কার দাবি মেনে চলবে, এই হিসেবেই আটকে আছে নির্বাচনী প্রস্তুতি। বিহারের আসল লড়াই কেবল এনডিএ বনাম মহাজোট নয়, বরং জোটের ভেতরে জোট টিকিয়ে রাখার লড়াই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবার পরপরই বিহার রাজনীতিতে আবারও শুরু হয়েছে আসন ভাগাভাগির জটিল সমীকরণ। জোটের ভেতরেই দ্বন্দ্ব ও দর কষাকষির জালে জড়িয়ে পড়েছে দুই প্রধান শিবির, এনডিএ ও মহাজোট উভয়ই। কে কত আসন লড়বে, কার দাবি বা যৌক্তিক, এই অঙ্ক মেলাতেই ঘুম হারাম করে ফেলেছে দুই শিবিরের নেতৃত্ব। এনডিএ জোটের মুখে এক বড় চ্যালেঞ্জ লজপা, এলজেপি তথা চিরাগ পাসওয়ানের দাবি। বিজেপি ও জেডিইউ এর মধ্যে ভারসাম্য রক্ষা করেই এই দলকে কত আসন দেওয়া যায় তা চূড়ান্ত হয়নি এখনো। 2020 সালের মতোই এবারও এলজেপি একাধিক আসন দাবি করায় চাপা অসন্তোষ তৈরি হয়েছে বিজেপির নেতৃত্বদের মধ্যে। অন্যদিকে মহাজোট শিবিরেও চলছে অস্থিরতা। আরজেডি, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, সিপিআইএম এর পাশাপাশি এবার যুক্ত হয়েছে তিন নতুন শরিক, ভিআইপি, জেএমএম ও এলজেপি। অর্থাৎ আসন ভাগাভাগিতে পুরনো শরিকদের ছাড় দিয়ে জায়গা করে দিতে হবে নতুনদের, যা হতে চলেছে অনেকটাই কঠিন। 2020 সালের নির্বাচনে আরজেডি লড়েছিল 144টি আসনে এবং কংগ্রেস 70 আসনে, কিন্তু এবার দুই দলেই সংকেত দিচ্ছে কিছুটা কম লড়ার, যাতে জোট সঙ্গীরা সন্তুষ্ট থাকে। যদিও এই ছাড় কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে কিন্তু থেকেই যাচ্ছে প্রশ্ন। গতবার 19 আসনে লড়ে 12টিতে জয় পেয়ে নজর কাড়ে মহাজোটের অন্যতম শক্তিশালী শরিক সিপিআইএমএল। তারা এখন ন্যূনতম 40 থেকে 45টি আসনে লড়তে চান বলে জানিয়েছে সিপিআইএমএল, কিন্তু বাস্তবের অঙ্ক সাই দিচ্ছে না তাতে। যদি আরজেডি 135 এবং কংগ্রেস 60টি আসনের নামে, তবে বাকি থাকে 48 আসন। সেই জায়গা থেকে সিপিআইএমকে 25, সিপিআই ও সিপিআইএমকে 10, ভিআইপিকে 11 এবং জেএমএম ও এলজেপিকে একটি করে আসন দিলে মোট 48 আসন শেষ। ফলে এক্ষেত্রে সিপিআইএম এর দাবি পূরণ হওয়া কঠিন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কংগ্রেসের ভেতরেও দেখা দিয়েছে মতভেদ। একদিকে হাইকমান্ড চাই গতবারের সব বিধায়ককে পুনরায় প্রার্থী করা হোক, অন্যদিকে রাজ্য নেতৃত্বের একাংশ মনে করছে কেবল জনপ্রিয় ও সক্রিয় কর্মীদেরই দেওয়া উচিত মনোনয়ন। তবে ভোটার অধিকার যাত্রার মাধ্যমে রাজ্যে যে জনসমর্থনের স্রোত দেখা গিয়েছে তা দলকে নতুন করে শক্তি যোগাবে বলে আশাবাদী কংগ্রেস নেতৃত্ব। রাজনৈতিক মহলের ধারণা শেষ পর্যন্ত আরজেডি ও কংগ্রেস দুপক্ষই নিজেদের আসনের অংশ থেকে ছাড় দিয়ে অন্যান্য শরিকদের জায়গা করে দেবে। তবে এক্ষেত্রে কঠিন হবে সবাইকে খুশি রাখা, বিশেষত সিপিআইএমএল ও ভিআইপি এই দুই শরিকের দাবি পূরণ না হলে ভোটের আগে মহাজোটে ফাটল ধরার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষক মহল। 2025 সালের বিধানসভা নির্বাচন বিহারের রাজনৈতিক সমীকরণে এক বড় পরীক্ষা। এনডিএ হোক বা মহাজোট, দুই পক্ষকেই এবার শুধু ভোটে নয়, দলীয় ঐক্য রক্ষা করতে হবে সবচেয়ে বেশি কসরত। আসন রফার অঙ্ক যদি সমাধান না হয়, তবে নির্বাচনী লড়াইয়ের আগেই শুরু হতে পারে গাঁটছড়া শিবিরের ভাঙ্গনের রাজনীতি, যার লাভ তুলতে পারে তৃতীয় শক্তি বা স্বতন্ত্র প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ, চারিদিকে প্রদীপের আলো, ঘরে ঘরে আলপনার শোভা। বাঙালির ঘরোয়া সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হলো কোজাগরী লক্ষ্মী পুজো। কিন্তু দেবী আরাধনার বাইরেও এই দিনটির রয়েছে এক গভীর সামাজিক তাৎপর্য, যা প্রজন্ম থেকে প্রজন্মে গড়ে তুলেছে বাঙালির জীবন চিত্রকে। বাংলায় শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে আরাধনা করা হয় কোজাগরী লক্ষ্মী পূজার। বাঙালি হিন্দুর ঘরে ঘরে এক চিরন্তন প্রার্থনা। প্রায় প্রতি ঘরে ঘরেই হয়ে থাকে দেবী লক্ষ্মীর পুজো। লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় ঘরে ঘরে হয়ে থাকে কোজাগরী লক্ষ্মী পূজা।
সুখ ও সমৃদ্ধির প্রত্যাশায় ধর্মীয় পরিবেশে শ্রদ্ধায় মননে দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন সমাজের প্রথম থেকে অন্তিম শ্রেণী সবাই। শরৎ পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন, লক্ষ্মী দেবী বামে পড়ে। লক্ষ্মী পূজা বাঙালির ঘরোয়া উৎসব হলেও এর প্রভাব সমাজ জুড়ে। গ্রামের মাটির ঘর থেকে শহরের অ্যাপার্টমেন্ট, সব জায়গায় একসঙ্গে দেবীর আরাধনা হয়। সবাই মিলে বাড়ি পরিষ্কার, আলপনা আঁকা, ধূপ প্রদীপ সাজানো, এই সবই এক ধরনের পারিবারিক সহযোগিতা ও একতার প্রতীক। এই যৌথ প্রয়াসই সমাজে সৃষ্টি করে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ। হিন্দু শাস্ত্র অনুসারে লক্ষ্মী দেবী কেবল ধনের দেবী নন, সৎ পরিশ্রম ও শুদ্ধ জীবনের প্রতীক তিনি। বাংলার কৃষিজীবী সমাজে এই পূজা মানে নতুন ধানের আশীর্বাদ, ঘরে খাদ্যের নিশ্চয়তা। দোকানপাটে ও গৃহস্থালিতে দেবীর আগমন মানে সৎ উপার্জন ও অর্থনৈতিক স্থিতির প্রার্থনা। এর মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়ে একটি বার্তা, পরিশ্রম ছাড়া সম্পদ নয়, সততা দিয়েই আসল সমৃদ্ধি। অনেক পরিবারে লক্ষ্মী পূজার দিন দরিদ্র প্রতিবেশীদের মধ্যে খাদ্য বা প্রসাদ বিতরণ করা হয়। এটি এক প্রকার মানবিক দায়িত্ববোধের প্রকাশ। উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই সমাজে গড়ে ওঠে সহমর্মিতা ও দানশীলতার সংস্কৃতি। আজকে রাতে নাড়ু বানাইছি, অনেক প্লেটের নাড়ু বানাইছি, গুড়ের নাড়ু বানাইছি, চিনির নাড়ু বানাইছি, গুড় চিনি মিশার নাড়ু বানাইছি। আলপনার জ্যামিতিক নকশা, প্রদীপের আলো, ধ্যানের ছড়া, মাটির প্রতিমা সবই বাংলার লোক ঐতিহ্য ও নন্দনতত্ত্বের অংশ। কেবল ধর্মীয় নয়, এটি গ্রামীণ শিল্প ও সংস্কৃতিকে জীবিত রাখারও একটি জীবন্ত উৎসব লক্ষ্মী পূজা। শহরের ব্যস্ত জীবনে এই পূজা যেন শিকড়ে ফেরার সুযোগ দেয় সমাজের প্রতিটি বর্গের মানুষকে। বর্তমান সময়ে যখন চারপাশে বিভেদ ও প্রতিযোগিতার অন্ধকার, তখন ঘরে ঘরে উদযাপিত হয় উৎসব। মানুষকে মনে করে দেয় সম্প্রীতি, স্নেহ ও সহাবস্থানই সমাজের প্রকৃত সম্পদ। তাই শুধু দেবী আরাধনা নয়, সমাজের এক আত্মোপলব্ধির মুহূর্ত হলো সার্বজনীন এই উৎসব, যেখানে ঘরের আলো ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি কোণে। মানুষ শেখে সহযোগিতা, সহমর্মিতা আর সৎ জীবনের মূল্য। যতদিন মানুষ আলো খুঁজবে, অন্ধকারের ভেতরে এই উৎসবের সামাজিক তাৎপর্য প্রাসঙ্গিক থাকবে ততদিন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যের সংশোধনাগারগুলিতে চলছে কর্মী সংকট। দীর্ঘদিন নিয়োগ ও পদোন্নতি বন্ধ থাকায় সংশোধনাগারগুলির আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় দেখা দিয়েছে সমস্যা। এরই মধ্যে একের পর এক জেল পলায়নের ঘটনা উদ্বেগজনক বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। রীতিমতো কর্মী সংকটে ধুঁকছে রাজ্যের সংশোধনাগারগুলোতে সরাসরি নিয়োগ ও পদোন্নতি মিলিয়ে মোট 438টি শূন্যপদ রয়েছে বলে সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে জানিয়েছে সরকার। নিউজ নাওয়ের হাতে আসা তথ্য অনুসারে 2013 সালের পর থেকে আর কোনো নিয়োগ হয়নি কারা দপ্তরে। 2018 সালের আগে 330টি কারারক্ষী পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হলেও ভোটের কারণে পরবর্তী সময়ে বন্ধ করে দেওয়া হয় সেই প্রক্রিয়া। সরকার পরিবর্তনের পর নতুন নিয়োগ নীতির কারণে বাতিল হয়ে যায় সেই প্রক্রিয়া। পরবর্তীতে নতুনভাবে ইন্টারভিউ নেওয়া হলেও আবারও ঝুলে আছে সেই প্রক্রিয়া। 249 জন পুরুষ ও 14 জন মহিলা কারারক্ষী নিয়োগের প্রস্তুতি চলছে। 16 জন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এবং 4 জন ফার্মাসিস্ট নিয়োগের কাজও প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সরকার। কিন্তু বাস্তবে নিয়োগ কবে হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন চাকুরি প্রত্যাশীরা। এদিকে পূর্বতন সরকারের 330 জন কারারক্ষীর নিয়োগ প্রক্রিয়া বাতিল করা যাবে না বলে ইতিমধ্যেই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শীর্ষ আদালতের নির্দেশ, ওই পদগুলোর অফার বিলি করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করেনি রাজ্য সরকার। শুধু তাই নয়, বহু বছর ধরে ঝুলে আছে কারা দপ্তরের আভ্যন্তরীণ পদোন্নতি, প্রমোশন পোস্ট, যেমন সুপারিনটেনডেন্ট, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, চিফ ওয়েলফেয়ার অফিসার, হেড ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট। এসব পদে উপযুক্ত প্রার্থী নেই বলে দাবি করেছে সরকার। ফলে অ্যাডহক প্রমোশন প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে প্রশাসনিক জট।
এই কর্মী সংকটের মধ্যেই রাজ্যের বিভিন্ন সংশোধনাগারগুলিতে ঘটছে একের পর এক পলায়নের ঘটনা। সর্বশেষ ধর্মনগর জেলা কারাগার থেকে 6 জন কয়েদির পলায়ন চমকে দিয়েছে রাজ্যবাসীকে। ধর্মনগর জেলা কারাগার যেখানে 40 জন কর্মী থাকার কথা, সেখানে রয়েছে মাত্র 14 জন কর্মী। আর ঘটনার সময় ডিউটিতে ছিলেন মাত্র 5 জন প্রহরীকে আক্রমণ করে পালিয়ে যায় কয়েদিরা। ঘটনার 5 দিন পরও পালিয়ে যাওয়া 4 জন কয়েদিকে এখনো জালে তুলতে পারেনি পুলিশ। তাদের মধ্যে রয়েছে খুনের দায়ে যাবজ্জীবন প্রাপ্ত ও বাংলাদেশি অনুপ্রবেশকারীও। উল্লেখ করা যেতে পারে, রীতিমতো পালা করে প্রায় প্রতি বছরই সংঘটিত হচ্ছে জেল পলায়নের ঘটনা। 2022 সালে কাঞ্চনপুর সাব জেল থেকে পলায়ন করে 3 সন্ত্রাসবাদী। 2021 সালের সাবরুম সাব জেল থেকে স্বর্ণকুমার ত্রিপুরার পলায়নের পর থেকে 4 বছর ধরে বন্ধ ওই জেল। অপরদিকে অবকাঠামো তৈরি হলেও কর্মী স্বল্পতায় এখনো চালু হয়নি সাবরুম সাব জেল। স্বাভাবিক কারণেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার পাশাপাশি পদোন্নতির মাধ্যমে রাজ্যের সংশোধনাগারগুলির আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করছেন কারা দপ্তরের একাংশ কর্মী আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অল ইন্ডিয়া ট্রেড টেস্টে সর্বভারতীয় পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেন খুমলুঙের দশরাম গ্রামের বাসিন্দা প্রবীর দেববর্মা ও ইলারানী দেববর্মার ছেলে স্যামুয়েল দেববর্মা। প্রেক্ষিতে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কারও নিয়েছেন তেলিয়ামুড়ার সরকারি আইটিআই এর ছাত্র স্যামুয়েল দেববর্মা। সোমবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নির্দেশে তার হাতে ধন্যবাদ সূচক উপহার তুলে দেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। দক্ষতা উন্নয়নের এই ধারাবাহিকতা আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন স্যামুয়েল দেববর্মা। খুবই আমাদের ত্রিপুরা রাজ্যের একটা গর্বের বিষয় এবং আমরা সবাই ত্রিপুরাবাসী আনন্দিত। আমরা গত পরশুদিন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই আমাদের রাজ্যের ছেলে স্যামুয়েল দেববর্মা, উনি মেকানিক ডিজেল ট্রেডে উনি অল ইন্ডিয়া লেভেলে 2nd পজিশন হয়। তো সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উনি পুরস্কৃত হন। তো আজকে আমরা মূলত ওনাকে সম্বর্ধনা দিতে এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিও গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। তারপরে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দেয় যে ওনার বাড়িতে গিয়ে অন্তত একটা পুরস্কার দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা দিয়েছি। এবং আমরা ত্রিপুরাবাসী অত্যন্ত আনন্দিত যে এরকম আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বহু ছেলেমেয়েরা নিজের দক্ষতা অনুযায়ী নিজের স্কিলের মাধ্যমে ऑल इंडिया लेवल है हमारे त्रिपुरा के प्रेजेंट करे। ऐसा है कि जो ट्रेड लेके किया है तो उसका बेस ऑन जैसे ONGC, रेलवे, DRDO, ऐसे में मेरा टारगेट है कि वहाँ पर जो जब रिक्रूटमेंट लेगा मैं वहाँ उसका प्रिपरेशन करके वहाँ पर मेरा वो एम है कि वहाँ पर सिलेक्ट होना। तो सेकंड हुआ है ऑल ओवर इंडिया में, तो कैसे लग रहा था जब आपका नाम सिलेक्ट हुआ है? इसके बाद कैसा फील हुआ है आपको? पहले तो कॉलेज से मेरा कॉल आया था कि आप पास हो गया, त्रिपुरा में टॉप हो गया। तो उसके बाद कुछ दिन के बाद मेरा दिल्ली से कॉल आया था कि मेरा नाम लेके वो लोग कॉल किया था, आप समझ लो ऐसे बात मेरा नाम लेके वो लोग कॉल किया था। तो दिल्ली से मुझे बुलाया गया था कि आपको दिल्ली आना है, ऑनरेबल प्राइम मिनिस्टर से आपको अवार्ड दिलवाना है। তেলিয়ামুড়া থানাধীন মেলাপাথর নয়াবাড়ি এলাকায় গৃহবধূর বস্তাবন্দি পচাগলা মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার করা হলো মৃতা শর্মিষ্ঠা মোদকের স্বামী গোপাল মোদককে। সোমবার কল্যাণপুরে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় গোপাল মোদককে। যদিও প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে এই বিষয়ে মুখ খুলতে নারাজ পুলিশ। সোমবারই অভিযুক্ত স্বামীকে রিমান্ডে আনার জন্য খোয়াই জেলা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। যে শর্মিষ্ঠা মোদক মারা গেছেন বা ডিসিজড, ওনার বাবা কমপ্লেন করেছিল, সেই কমপ্লেনে একটা নাম ছিল গোপাল মোদক, দ্য সেকেন্ড হাজব্যান্ড শর্মিষ্ঠা মোদক। তো ওনার কমপ্লেন মোতাবেক আমরা সঙ্গে সঙ্গে রেড করি এবং গোপাল মোদককে কল্যাণপুর থেকে আমরা
অ্যারেস্ট করে নিয়ে আসছে। এখন তদন্ত চলছে। স্যার, প্রাথমিকভাবে কি মনে করছেন যে গোপাল মোদকই এই হত্যাকাণ্ড সংঘটিত করতে পারে নাকি? এখন তদন্ত ফরওয়ার্ড করবো, তারপর ইন্টারভিউশনের পরে বোঝা যাবে। প্রাথমিকভাবে কোনো কিছু কি তথ্য বেরিয়ে এসছে এই হত্যাকাণ্ডের? না, আমরা এখন কিছু আমাদের ওয়েট এভিডেন্স আছে আমাদের কাছে, সেগুলো তদন্তের সাথে এখন কিছু বলা যাবে না। পরবর্তী সময়ে আমাদের কিছু রিভিল হলে আমরা দায়িত্ব স্বীকার করব। বিহার বিধানসভা নির্বাচনের ধাপ ভিত্তিক তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। বিহারের বিধানসভা নির্বাচন দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট গ্রহণ 6 নভেম্বর এবং দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 11 নভেম্বর। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে 14 নভেম্বর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখার জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।